সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনারা শুনতে চলেছেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যারের লেখা বই হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাইয়ের দ্বিতীয় পর্বটি। প্রথম পর্ব আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আশা করছি এর মধ্যে শুনেও ফেলেছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। ডান দিকে ঘোরা ভ্রমণ একসময় শেষ হলো। এমন এক জায়গায় এসেছি ডানে ঘোরার উপায় নেই। অন্ধ গলি, শেষ প্রান্তে লাল শালু দেওয়া মাজার শরীফ। মনে হচ্ছে যে বিশেষ ঘটনা ঘটবে বলে সকাল থেকেই মনে হচ্ছিল সেই বিশেষ ঘটনা ঘটেছে। ডানে আর যাওয়ার উপায় নেই। আমার ভ্রমণের সমাপ্তি। মাজার মানেই কিছু হতাশ লোকজন উবু হয়ে বসে থাকবে। কেউ কেউ মাজারের রেলিং ধরে বিড়বিড় করবে। থালা হাতে ভিখিরি থাকবে। সারা রাত গাঁজা খেয়ে চোখ টকটকে লাল হওয়া খালি গায়ের রুগ্ন দু একজন থাকবে। এরা মাজারের খাদেম না, তবে খাদেমের সাহায্যকারী। এই মাজার শূন্য। খাদেমের ঘরে খাদেম বসে আছেন, আর কেউ নেই। সম্ভবত অন্ধগুলিতে মাজার হওয়ার কারণে নাম ফাটেনি। খাদেমের চোখ বাথানের গাভীগুলোর মতোই বিষণ্ণ। তিনি সবুজ রঙের পাঞ্জাবি পরেছেন, মাথায় পাগড়ি আছে। পাগড়ির রং সবুজ। বয়স 60-এর মতো হবে। দাড়ি মেহেন্দি দিয়ে রাঙানো। খাদেমদের চোখে মুখে ধূর্তভাব থাকে, ইনার নেই। বরং চেহারায় খানিকটা আলাভোলা ভাব আছে। খাদেম মোবাইল ফোনে কথা বলছেন। তার মাথার ওপর লেখা বাচ্চা বাবার গরম মাজার। এই লেখার নিচেই লাল হরফে লেখা পকেটমার হইতে সাবধান। আমি খাদেমের দিকে এগিয়ে গেলাম। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মোবাইল ফোন কানে ধরেই বললেন, দোয়া খায়ের করার জায়গা বাদিকে, মহিলারা যাবেন ডান দিকে। দান বাক্স মহিলা পুরুষের আলাদা। আমি বাদিকে ঢুকেই দান বাক্স পেলাম। লেরকা সে লেরকা কা গু ভারীর মতো দান বাক্সের তালা বড়। দান বাক্সে লেখা পুং, অর্থাৎ পুরুষদের। বাচ্চা বাবা সম্ভবত বালক ছিলেন। রেলিং ঘেরা ছোট্ট কবর। কবরের ওপর একসময় গিলাপ ছিল। বৃষ্টির পানিতে ভিজে রোদে পুড়ে গিলাপ নানা ক্ষতচিহ্ন নিয়ে সেটে বসেছে। মাজারের পায়ের কাছে দর্শনীয় নিম গাছ। কংক্রিটের শহরে এই গাছ ভালো মতো শিকড় বসিয়ে স্বাস্থ্যের সৌন্দর্যে ঝলমল করছে। এত বড় নিম গাছ আমি আগে দেখিনি। নিম গাছের একটা প্রজাতির নাম মহানিম। মহানিম বটবৃক্ষের মতোই প্রকাণ্ড হয়। এটি হয়তোবা মহানিম। খাদিমের মোবাইলে কথা বলা শেষ হয়েছে। তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি বিনীত ভঙ্গিতে তার সামনে দাঁড়ালাম। তিনি গম্ভীর গলায় বললেন, পবিত্র কোরআন শরীফের শয়তানের নাম কতবার আছে জানো? আমি বললাম, জি না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, 52 বার। এর মর্তবা জানো? জি না। শয়তান এমনই জিনিস যে স্বয়ং আল্লাহ পাককে 52 বার তার নাম নিতে হয়েছে। আমাদের চারিদিকেই শয়তান, তার চলাফেরা রক্তের ভেতরে, বুঝেছ? জি। খাদেম হঠাৎ গলার স্বর পাল্টে বললেন, আমার পক্ষে মাজার ছেড়ে যাওয়া সম্ভব না। একটু চা খাওয়া প্রয়োজন। তুমি কি আমাকে 1 কাপ চা খিলাতে পারবে? গলির মাথায় একটা চায়ের দোকান আছে, আবুল চায়ের দোকান। আমার কথা বললেই চা দিবে, টাকা নেবে না। হুজুর, চায়ের সাথে কি আর কিছু খাবেন? টোস্ট, বিস্কুট, কেক? সিগারেট খাবো, একটা সিগারেট নিয়ে আসবে। আমি বললাম, সিগারেট কি আবুল ভাই মাগনা দিবে নাকি খরিদ করতে হবে? হুজুর জবাব দিলেন না। খানিকটা বিষণ্ণ হয়ে গেলেন। এর অর্থ আবুল ভাই চা মাগনা দিলেও সিগারেট দিবে না। আবুল ভাইয়ের চেহারা মনে রাখার মতো। মানুষের কিছু দাঁত মুখের বাইরে থাকতে পারে। ওনার প্রায় সবগুলোই মুখের বাইরে। মুখের বাইরে থাকার কারণেই মনে হয় দাঁতের যত্ন বেশি। প্রতিটি দাঁতই ঝকমক করছে। ক্লোজ আপে দাঁতের একটা বিজ্ঞাপন করলে ইন্টারেস্টিং হতো। বিজ্ঞাপনের ভাষা, মুখের বাইরে দাঁতের জন্য ক্লোজ আপ। হুজুরের জন্য মাগনা চা নিতে এসেছি শুনে আবুল ভাই ক্ষিপ্ত হয়ে গেলেন। অতি অশালীন কিছু কথা বললেন। অশিক্ষার কারণেই হয়তো বললেন। গরম চা শরীরের এক বিশেষ প্রবেশদ্বার দিয়ে সাইকেলের পাম্পার দিয়ে ঢুকাতে বললেন। আমাকে চা ও টোস্ট বিস্কিট নগদ টাকায় কিনতে হলো। হুজুরের সামনে চা, একটা টোস্ট বিস্কুট ও 1 প্যাকেট ব্যানসন অ্যান্ড হেজেস রাখলাম। সিগারেটের প্যাকেট দেখে হুজুরের চেহারা কোমল হয়ে গেল। তিনি নরম গলায় বললেন,
বাবা, ম্যাচ এনেছো? আমি বললাম, জি হুজুর। তোমার ওপর আমি দিল খুশ হয়েছি। আমার যেমন দিল খুশ হয়েছে, বাচ্চা বাবাও সন্তুষ্ট হয়েছেন। উনার সন্তোষ আর কেউ না বুঝলেও আমি বুঝি। তোমার কোনো মানত থাকলে বাচ্চা বাবারে বলো, আমি নিজেও দোয়া বক্সায় দিব। আছে কোনো মানত? জি, আছে। বাংলা ভাষায় দুটো শব্দ ঢোকাতে চাই। হুজুর চায়ে চুমুক দিয়ে সিগারেট ধরাতে ধরাতে তৃপ্তি নিয়ে বললেন, দুটা কেন, 10টা ঢুকাও, কোনো সমস্যা নাই। বাবা দরবারে এসেছো, খেয়াল রাখবা বাবা কৃপণ না, যা সাবা অধিক সাবা। হুজুরের মোবাইলে কি একটা ফোন করতে পারবো? ও অবশ্যই পারবে, তবে কথা অল্প বলবে। বেশি কথা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না, আমিও করি না। সর্বকর্মে আমি নবীজিকে অনুসরণ করার চেষ্টা করি। আমি বাংলা একাডেমির ডিজি সাহেবকে টেলিফোন করলাম। তিনি গম্ভীর গলায় বললেন, কে বলছেন? আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, স্যার, আমার নাম হিমু। সকালে আপনার সঙ্গে দুটো নতুন শব্দ নিয়ে কথা হয়েছে, একটা ফুতুরি আর একটা ভুতুরি। ভুতুরি শব্দটার বানানে দুটো চন্দ্রবিন্দু লাগবে, ভূতের বিষয় তো, এই জন্যই চন্দ্রবিন্দু। শব্দটা হবে ভুতুরি। ডিজি সাহেব লাইন কেটে দিলেন। বৃষ্টি শুরু হয়েছে। আমি হুজুরের সামনে বসে আছি। হুজুর সিগারেট টানতে টানতে বৃষ্টি দেখছেন, তার চেহারায় উদাস ভাব চলে এসেছে। আমি বললাম, হুজুর, আরেক কাপ চা কি আনবো? হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রয়োজন নাই। তুমি কি পা টিপতে পারো? আমি বললাম, আমরা বাঙালি, বাঙালি আর কিছু পারুক আর না পারুক পা টিপতে পারে। হুজুরের কি পা টিপে দেব? হুজুর উদাস গলায় বললেন, দাও। মুরব্বীদের পা দাবানোর মধ্যেও সোয়াব আছে। মুরব্বীদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলাতেও সোয়াব। জন্মের সময় আল্লাহ পাক প্রত্যেকের নামে ব্যাংকে একটা সোয়াবের অ্যাকাউন্ট খুলে দেন। আমাদের কাজ হলো অ্যাকাউন্টে সোয়াব জমা করা, বুঝেছ? আমি হুজুরের পা দাবাতে গিয়ে দেখলাম তার দুটা পা হাঁটুর ওপর থেকে কাটা। পা কাটা মানুষের সঙ্গে ক্রাস থাকে, ইনার নেই বলে কাটা পার বিষয়টা এতক্ষণ ধরতে পারিনি। তাছাড়া লুঙ্গিও কায়দা করে পড়েছেন, লুঙ্গির শেষ প্রান্তে স্যান্ডেল আছে। আমি বললাম, হুজুরের পা কাটলো কিভাবে? হুজুর নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহর হুকুমে পা কাটা গেছে, এর সঙ্গে ডাক্তারের বদমাইশিও আছে। ডাক্তারের কানে শয়তান ধোয়া দিয়েছে। শয়তানের ওয়াসওয়াসায় ডাক্তার আমার দুটো ঠ্যাং কেটে ফেলেছে, একটা কাটলেও চলতো। আমি বললাম, অবশ্যই নাই মামা সে কানা মামা ভালো। হুজুর লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, কাটা ঠ্যাংও আমাকে দেয় নাই, এটা একটা আফসোস। কাটা ঠ্যাং দিয়ে করবেন কি? হুজুর বিষণ্ণ গলায় বললেন, কবর দিবার জন্য চেয়েছিলাম, কবর দিতাম। ঠ্যাং শরীরের একটা বড় অংশ, এর কবর হওয়া প্রয়োজন ছিল। হুজুরের পা নেই, পা কিভাবে দাবাবো বুঝতে পারছি না। হুজুর বললেন, পা কাটা পড়েছে, কিন্তু ব্যথা বেদনা ঠিকই আছে। পা নাই, তারপরেও ব্যথা বেদনা হয়, রগে টান পড়ে, আঙুল পর্যন্ত কটকট করে। পায়ের আঙুলগুলো আগে ফুটায় দাও, অনুমান করে যেখানে আঙুল থাকার কথা সেখানে টান দাও, আঙুল ফুটানোর শব্দ হবে। খুবই আসানক ঘটনা। আমি হুজুরের অদৃশ্য পা দাবাচ্ছি, অদৃশ্য আঙুল টানছি। অবিশ্বাস্য হলেও সত্যি আঙুল টানার সময় কট করে একটা আঙুল ফুটল। হুজুর বললেন, আঙুল ফোটার শব্দ শুনেছ? জি। আচানক হয়েছ? জি। আল্লাহ পাকের আজীব বিষয়, বুঝতে পেরেছ? বুঝার চেষ্টায় আছি। এই সব দেখেও কেউ কিছু বোঝে না, মূর্খের মতো বলে আল্লাহ নাই, বেহেশত নাই, দোজক নাই। বলে কিনা বলো? বলে। এই ধরনের কথা বলে এমন কাউরে যদি পাও আমার কাছে নিয়ে আসবা। আল্লাহ পাকের কেরামতি যে কি বুঝাই দিব। তোমার জানা মতো এমন কেউ কি আছে? একজন আছে, তার নাম বল্টু। তিনি বলেন ঈশ্বর নাই, আত্মা নাই। হুজুর তৃতীয় সিগারেট ধরাতে ধরাতে বললেন, ঈশ্বর নাই বলে, এইটা ঠিক আছে, ঈশ্বর হিন্দুদের বিষয়। তবে আত্মা নাই যে বলে, এটা ভয়ঙ্কর কথা। তাকে আমার কাছে নিয়ে আসবা, আত্মা গুলায়ে তারে খাওয়াইয়া দিব। বদমাইশ। হুজুরের কথা শেষ হওয়ার আগেই তার আরেকটা অদৃশ্য আঙুল ফুটল। হুজুর তৃপ্তি মাখা গলায় বললেন, শুনেছ? জি। আগের চেয়েও শব্দ ফুটেছে, ঠিক না?
জি, ঠিক। আল্লাহ পাকের কেরামত বুঝতে পারছো? আমি পা দাবাতে দাবাতে বললাম, আল্লাহ পাকের না, আপনারটা বুঝেছি। আমি যখন অদৃশ্য আঙুল টান দেই তখন আপনি নিজের হাতের আঙুল মটকান, সেই শব্দ হয়। ম্যাজিক প্রথমবার করা ঠিক আছে, দ্বিতীয়বার ঠিক না। দ্বিতীয়বারে ধরা খেতে হয়। ভবিষ্যতে আপনি পায়ের অদৃশ্য আঙুল ফুটানোর ম্যাজিক দ্বিতীয়বার দেখাবেন না। হুজুর বিমর্ষ হয়ে গেলেন। আমি তার অদৃশ্য পা দাবাতেই থাকলাম। বৃষ্টি থেমে গেছে, তবে এখন বের হওয়া যাবে না। গলিতে হাঁটু পানি। অচেনা গলির কোথায় ম্যানহোল আছে কে জানে। হাঁটতে গেলে ম্যানহোলে ঢুকে অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হুজুর গলা খাকারি দিলেন। আমি বললাম, কিছু বলবেন? হুজুর বললেন, তুমি পা দাবাচ্ছ, আরাম পাচ্ছি। তোমার উপর সমানে দোয়া বক্সে দিচ্ছি। ভালো করেছেন। তোমার মতো একটা চালাক চতুর ছেলে আমার দরকার। আগে একজন ছিল, নাম হেকিম। কাজে কর্মে ভালো ছিল। কেরাতের গলা চমৎকার। মাজারের নিয়মকানুনও জানতো। কি করলে মাজারে আয় হয় খুবই ভালো বুঝতো। জানবে না কেন? মাজারে মাজারে খাদেমের অ্যাসিস্ট্যান্টগিরি করাইছিল তার কাজ। হেকিম কি করেছে শোনো? দান বাক্সে তালা ভেঙে টাকা পয়সা নিয়ে পালাই গেল। আমি মাপ করতে গিয়েও করি নাই। আল্লাপাকে দরবারে নালিশ দিয়ে দিয়েছি। ইশারায় পেয়েছি আল্লাপাক আমার নালিশ কবুল করেছেন। এখন যে কোনো একদিন দেখা যাবে হেকিম এসে আমার পা চাটছে। আমি বললাম, আপনার তো পা নাই, চাটবে কিভাবে? হুজুর হতাশ গলায় বললেন, সেইটাও একটা কথা। পা না চাটলেও হেকিম আবার যদি আসে ক্ষমা চায়, ক্ষমা করে দিব। নবীজিকে একবার জিজ্ঞেস করা হলো, হুজুরে পাক দুশ্মনকে কতবার ক্ষমা করব? নবীজি বললেন, প্রথম দফায় ৭০ বার। ভালো কথা। তুমি কি আমার এখানে চাকরি করবে? বেতন কত দিবেন? হুজুর বিরক্ত গলায় বললেন, মাজারের খাদেমের চাকরিতে বেতন জিজ্ঞেস করা মাজারের প্রতি অসম্মান। বলো আস্তাক ফিরুল্লাহ। আস্তাক ফিরুল্লাহ। তোমাকে মাজারের আয়ের অংশ আমি দিব। মাজারের কোনো আয় আছে বলে তো মনে হয় না। হুজুর বললেন, কথা সত্য, এখন আয় নাই। দান বাক্স বলতে গেলে খালি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাজারে চন্দ্রের সাথে যোগাযোগ। চন্দ্রের কারণে জোয়ার ভাটা হয়। মাজারেও জোয়ার ভাটা আছে, এখন ভাটা চলতেছে। আপনি তো দুপুরে কিছু খান নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি, উনি একটা ব্যবস্থা নিবেন। দেখবা সন্ধ্যার পর কোনো ভক্ত খানা নিয়ে চলে আসবে। অনেকবার এইরকম হয়েছে। কথা নাই বার্তা নাই, বিয়ে বাড়ির খানা আসে, আকিকার খানা আসে, সুন্নতে খতনারও খানা আসে। সন্ধ্যা পর্যন্ত থাকো, দেখো কি হয়। আমি সন্ধ্যা পার করলাম, মাজার ঝাড় দিলাম। দান বাক্সের ওপর ধুলা বসেছিল, ধুলা পরিষ্কার করলাম। মাজারের ভেতর পানি জমেছিল, পানি বের করার ব্যবস্থা করলাম। হুজুর বললেন, মোমবাতি জ্বালাও, বেজোর সংখ্যায় জ্বালতে হবে, ৩ অথবা ৫। আল্লাহ একা বলে তিনি বেজোর পছন্দ করেন। তাহলে একটা জ্বালাই। জ্বালাও, একটাতেও চলবে। রাত ৮টার দিকে সন্দেহজনক চেহারার একজন মাজারে ঢুকলো। মাজারের পেছনে দাঁড়িয়ে কিছুক্ষণ বিড়বিড় করে চলে গেল। হুজুর বললেন, দান বাক্সে কে কিছু দিয়েছে? আমি বললাম, না। হুজুর চাপা গলায় বললেন, বদমাইশ। রাত 10টা বাজলো, খানা নিয়ে কাউকে আসতে দেখা গেল না। হুজুরের নির্দেশে দান বাক্স খোলা হলো। ভাঙতি পয়সা আর নোট মিলিয়ে ৭১ টাকা পাওয়া গেল। হুজুর বললেন, 2 প্লেট ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস নিয়ে আসো। বৃষ্টি বাদলার দিনে ভুনা খিচুড়ির ওপর জিনিস নাই। রাত অধিক হয়ে গেছে, তুমি থেকেই যাও। বিছানা বালিশ সবই আছে। হেকিম বিছানা বালিশ আর নেয় নাই। রাত 12টার সময় আমি জিগিরে বসবো। আমার সঙ্গে জিগিরে সামিল হইতে পারো। ব্যাংকের অ্যাকাউন্টে সোয়াব বাড়বে। কি রাজি আছো? জি হুজুর। হুজুর গলা নামিয়ে বললেন, রাতে ঘুম ভাঙলে যদি দেখো অস্বাভাবিক লম্বা কিছু মানুষ নামাজে দাঁড়ায়েছে, তখন কিন্তু ভয় পাবা না। এরা ইনসান না, জিন। মানুষের বেশ ধরে আসে,
মাজারে মাজারে নামাজ পড়ে। হুজুর খুব আরাম করে ভুনা খিচুড়ি খেলেন। খিচুড়ি খেতে খেতে বললেন, পায়ের আঙুল ফোটার বিষয়ে তুমি যা বলেছ তা ঠিক আছে, আমি কায়দা করে হাতের আঙুল ফোটাই, তবে শুরুতে পায়ের আঙুল ফুটতো। হাতে হাত দিয়া তো আর আমি মিথ্যা কথা বলবো না। 3 মাস ফুটেছে, তারপর বন্ধ। আমার কথা কি তুমি বিশ্বাস করলা? জি হুজুর। আমার সাথে থেকে যাও, আমার সেবা করো, বিনিময়ে অনেক বাতেনি জিনিস তোমাকে শিখাই দিব। পরি দেখেছো কখনো? জি না। আমি ইচ্ছা করলে পরীর সাথে মোহাব্বতের ব্যবস্থা করে দিতে পারি, তবে জিন পরিদের কাছ থেকে দূরে থাকাই ভালো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি আল খবাইত। এর অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ পাক, দুষ্টু পুরুষ জিন এবং দুষ্টু মহিলা জিনের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরি হলো মহিলা জিন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়তে লাগলো। আরামদায়ক আবহাওয়া। হুজুর এক মনে জিকির করতে লাগলেন। বৃষ্টির শব্দের সঙ্গে জিকিরের শব্দ মিলে অদ্ভুত এক পরিবেশ তৈরি হলো। রাত 3টা পর্যন্ত আমি হুজুরের সঙ্গে জিকির করলাম। হুজুর বললেন, জিকির তোমার কলবের ভেতর ঢুকাই দেব, দিন রাত জিকির হতে থাকবে, তোমার নিজের কিছু করতে হবে না। বলো আলহামদুলিল্লাহ। আমি বললাম আলহামদুলিল্লাহ। হুজুর বললেন, তুমি আমার সঙ্গে থেকে যাও, দিন রাত 24 ঘন্টায় থাকো, দেখবা তোমারে আমি কি দিব। আমি বললাম, হুজুর অনুমতি দিলে ফ্রিল্যান্স কাজ করব। সেটা আবার কি? সময় সুযোগ মতো মাজারের কাজ করব, হুজুরের পা টিপব, পার্ট টাইম চাকরি আর কি, ফুল টাইম না। হুজুর উদাস গলায় বললেন, ঠিক আছে, তোমার বিবেচনা, জোর জবরদস্তি নাই। চেষ্টা করব রাতে এখানে থাকতে, দিনে পারবো না, কাজকর্ম আছে। কি কাজকর্ম? আমি জবাব দিলাম না, হুজুরের মতো উদাস হয়ে গেলাম। হুজুর বললেন, খারাপ কোনো কাজ কাম যদি করো তাহলে কাজ শেষ হওয়া মাত্র পীর বাস্তা বাবার সুপারিশ নিয়া আল্লাহ পাকের কাছে মাপ চাবা, মাপ পায়া যাবা। দেরি করে ক্ষমা চাইলে কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে মাফি মানতে হবে। আমি বললাম, ভালো জিনিস শিখলাম হুজুর, এখন আপনার মোবাইলটা দেন, একটা টেলিফোন করব। এত রাতে কারে টেলিফোন করবা? আচ্ছা থাক, আমারে বলার প্রয়োজন নাই। মানুষের সব কিছু জানতে চাওয়া ঠিক না, সব কিছু জানবেন শুধু আল্লাহ পাক। আমি ডিজি স্যারকে টেলিফোন করলাম। কয়েকবার রিং হতেই তিনি ধরলেন। আতঙ্কিত গলায় বললেন, কে? স্যার, আমি হিমু। ওই যে আপনার কাছে দুটো শব্দ নিয়ে গিয়েছিলাম, ভুতুরি এবং ভুতুরি। কি চাও? ভুতুরি বানানটা নিয়ে সমস্যায় পড়েছি স্যার। আমার মনে হয় একটা চন্দ্রবিন্দু থাকলেই চলবে, 2টা চন্দ্রবিন্দু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ডিজি স্যার লাইন কেটে দিলেন, তবে লাইন কাটার আগে চাপা গলায় বললেন, সন অফ এ বিচ। আমি ডিজি, বাংলা একাডেমি। আমি সচরাচর গালাগালি করি না, আমার রুচিতে বাধে। আমার গালাগালি স্টুপিডের সীমাবদ্ধ। তবে কিছুক্ষণ আগে হিমু নামধারী একজনকে সান অফ এ বিচ বলেছি। এই বদ আমার পেছনে লেগেছে। রাত বাজে 3:45। এত রাতে আমার ঘুম ভাঙিয়ে ভুতুরি বানান নিয়ে কথা বলে। এ চাচ্ছে কি? বুঝতেই পারছি কোনো একটা বিশেষ মতলব নিয়ে সে ঘুরছে। বাংলাদেশ ভর্তি হয়ে গেছে মতলববাজে। কে কোন মতলব নিয়ে ঘুরে বোঝার উপায় নেই। সব মতলববাজের পেছনে 2-3টা মন্ত্রী মিনিস্টার থাকে, এইটাই সমস্যা। আমার হটলাইনের টেলিফোন নাম্বার হিমু মতলববাজটাকে কে দিল? যে দিয়েছে সেও হিমুর সঙ্গে জড়িত। আমার পেছনে একটা চক্র কাজ করছে। চক্রের প্রধানটা কে? আমার পিএস দবির কি এর সাথে জড়িত? কম্পাসের কাঁটা তার দিকে ঘুরে। দবির অতি ভদ্র, অতি বিনয়ী ছেলে। ভদ্রতা ও বিনয়ের ভেতর শয়তান বসে থাকে। ভদ্রতা, বিনয়, ভালো মানুষই হলো শয়তানের মুখোশ। আমি ভোর হওয়ার জন্য অপেক্ষা করছি। ভোর হলেই দবিরকে টেলিফোন করব। অতি ভদ্রভাবে জিজ্ঞেস করব হিমু নামের বদটাকে সে আমার গোপন নাম্বার দিয়েছে কি না। যদি দিয়ে থাকে তাহলে কেন দিল? হিমু এমন কে যে তাকে আমার গোপন নাম্বার দিতে হবে? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা পরিষ্কার। কে করছে, কেন করছে,
এটাই বুঝতে পারছি না। আমার প্রধান সমস্যা, আমি কাউকে না বলতে পারি না। সরকারি ছাত্র দলের এক সময়ের বড় নেতা এসে পাণ্ডুলিপি জমা দিল। পাণ্ডুলিপির নাম বাংলার ঐতিহ্য চাপাশুটকির 100 রেসিপি। তাকে কষে চড় দেয়া দরকার। তা না করে বললাম, বাংলাদেশের কালচারের অংশ রান্নাবান্না। পাণ্ডুলিপি এখনই রিভিউয়ারদের কাছে পাঠিয়ে দিচ্ছি। সে বেটা বলে কি, রিভিউয়ার লাগবে না, মন্ত্রীর সুপারিশ আছে, মন্ত্রী মহোদয় আপনাকে টেলিফোন করবেন। আমি বললাম, অবশ্যই অবশ্যই, তবে আমাদেরও তো কিছু নিয়মকানুন আছে। যেখানে 3 জন মন্ত্রীর সুপারিশ, সেখানে আবার নিয়মকানুন কি? আমি আবারও বললাম, অবশ্যই অবশ্যই। নিন, পূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলুন। আমাকে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে হলো। এখন রাত প্রায় 4টা। হিমু বদমাসটা যদি এখন বলে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলুন, আমাকে কথা বলতেই হবে। মন্ত্রী মহোদয়রা রাতে কম ঘুমান। তারা অদ্ভুত অদ্ভুত সময়ে কথা বলেন। আমি ফ্রিজ থেকে বোতল বের করে 1 গ্লাস ঠান্ডা পানি খেলাম। বারান্দায় বসে একটা সিগারেট শেষ করলাম। মন অস্থির হয়েছে। অস্থির অবস্থায় বিছানায় ঘুমাতে যাওয়া ঠিক না। অস্থির অবস্থায় ঘুমাতে যাওয়া মানুষ দুঃস্বপ্ন দেখে। সিগারেট খাওয়ার কারণেই কিনা জানি না, অস্থিরতা খানিকটা কমলো। বিছানায় গিয়েছি, চোখ লেগে এসেছে। আবার টেলিফোন। বদটাই কি আবার করেছে? নম্বর সেভ করা নাই বলে বুঝতে পারছি না টেলিফোন ধরবো নাকি ধরবো না। কিছুক্ষণ কথা বলে তার মতলবটা ধরা যেতে পারে। স্যার, আমি হিমু, ভুতুড়ির হিমু। কি ব্যাপার? হুজুর জানতে চাচ্ছিলেন আমি এত রাতে কার সঙ্গে কথা বললাম। আপনার সঙ্গে কথা বলেছি শুনে খুশি হয়েছেন। আচ্ছা। হুজুর বললেন ফজর ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা যেন আদায় করেন। আপনি কি হুজুরের সঙ্গে কথা বলবেন? আমি টেলিফোন বন্ধ করে বারান্দায় এসে বসলাম। সালমা ঘুম থেকে উঠে বলল, কি ব্যাপার? আমি বললাম, কোনো ব্যাপার না, চা করে দাও, চা খাবো। সালমা বলল, রাতে কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখেছ? আমি বললাম, না। সালমা বলল, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, খুবই খারাপ। তুমি আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। ছাদ থেকে মাটিতে পড়তে পড়তে আমার ঘুম ভেঙেছে। আমি বললাম, এটা খুবই ভালো স্বপ্ন। স্বপ্নে যা দেখা যায় তার উল্টোটা হয়। পতন দেখা মানে উত্থান। সকাল 7:30টায় আমি দবিরকে টেলিফোন করলাম। নানা কথার পরে জিজ্ঞেস করলাম সেই হিমু নামের কাউকে আমার প্রাইভেট নাম্বার দিয়েছে কিনা। দবির বলল, অসম্ভব। সে কি বলেছে যে আমি দিয়েছি? আমি বললাম, না, সে সময়ে অসময়ে আমাকে টেলিফোন করে বিরক্ত করছে। কাল রাত 3:45-এ একবার টেলিফোন করেছে, শেষ রাতে আরেকবার করেছে। দবির বলল, যে নম্বর থেকে টেলিফোন করেছে সেই নম্বর আমাকে দিন, আমি ব্যবস্থা নিচ্ছি। এই ছেলে কি সাংবাদিক? তা তো স্যার আমি জানি না, আপনি বললে আমি খোঁজ নিতে পারবো। আমি ইতস্তত করে বললাম, আচ্ছা, একাডেমিতে আমার বিরুদ্ধে কি কেউ কোনো কথাবার্তা বলে? দবির বলল, আপনার বিরুদ্ধে কি কথাবার্তা হবে? আপনি হচ্ছেন হার্ডকোর অনেস্ট। আমি বললাম, থ্যাংক ইউ। দবির বলল, তবে বাংলার ঐতিহ্য চাপাশুটকির 100 রেসিপি বইটি যে আপনি প্রেসে ছাপার জন্য পাঠিয়ে দিয়েছেন, এটা নিয়ে কথা হবে, পত্রপত্রিকায় লেখা হবে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। দবির বলল, চাপাশুটকির লেখক আরও একটা পাণ্ডুলিপি জমা দিয়েছে, রবীন্দ্রনাথ এবং গ্রাম বাংলার ভর্তাভাজি। সে 2টা বইয়ের রয়্যালটির টাকা অ্যাডভান্স চায়। রয়্যালটির টাকা পরিশোধ করার জন্য রেল এবং ধর্মমন্ত্রীর জোরালো সুপারিশও আছে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা। আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র প্রকাশিত হতে শুরু করেছে। বাংলা ভাষায় নতুন শব্দ, বাংলার ঐতিহ্যে চাপাশুটকি, সবই এক সুতায় গাঁথামালা। এ মণিহার আমার নাহি সাজে। মন শান্ত করার জন্য কি করতে পারি কিছুই বুঝতে পারছি না। ফজরের নামাজ পড়ে ফেলবো নাকি? অনেক দিন নামাজ পড়া হয় না। অজু করে জায়নামাজে দাঁড়িয়েছি। সালমা অবাক হয়ে বলল, কি ব্যাপার? ব্যাপার কিছু না, নামাজ পড়তে দাঁড়িয়েছি। সালমা বলল, কেন? আমি বললাম, কেন মানে? মুসলমানের ছেলে, নামাজ পড়ব না? কোনোদিন তো পড়তে দেখি না। আমার সামনে থেকে যাও, ঘ্যান ঘ্যান করবে না। সালমা বলল,
ঘ্যান ঘ্যান কি করলাম? আমি বললাম, ঘ্যান ঘ্যান কি করছো বুঝতে পারছো না, স্টুপিড মহিলা? আমাকে কি স্টুপিড বললে? যে স্টুপিড তাকে স্টুপিড বলবো না? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হও। সালমা চলে গেল। আমার নামাজ পড়া হলো না। কারণটা অদ্ভুত। অনেক চেষ্টা করেও সূরা ফাতিহা মনে করতে পারলাম না। সব সূরা মনে পড়ছে, সূরা ফাতিহা মনে পড়ছে না। এর কোনো মানে হয়? সকালে নাস্তার টেবিলে শুনলাম সালমা কিছুক্ষণ আগে সুটকেস নিয়ে বাপের বাড়ি চলে গেছে। এটা নতুন কিছু না। এর চেয়ে অনেক তুচ্ছ কারণে সালমা বাপের বাড়ি চলে গেছে। তাকে ফিরিয়ে আনতে অনেক কলকবজা নাড়তে হয়েছে। একবার তার গাবদা পায়ে পর্যন্ত ধরেছি। টেলিফোন বাজছে। মনে হচ্ছে আমার শ্বশুর সাহেব টেলিফোন করেছেন। সাধারণত সালমা তার বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই তিনি টেলিফোন করেন। গলা কঠিন করে বলেন, বাবা, তোমার কাছ থেকে এই ব্যবহার আশা করা যায় না। তুমি ঢাকা শহরের কোনো রিক্সা চালক না। তুমি বাংলা একাডেমির ডিজি। তোমার একটা পজিশন আছে। আমি টেলিফোন ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে হিমু বলল, মুহূর্তের এই বিষয়টা নিয়ে শেষ কথাটা বলবো, আর বিরক্ত করব না। চন্দ্রবিন্দু কটা রাখবেন তা আপনার উপর ছেড়ে দিচ্ছি। যদি মনে করেন 3টা চন্দ্রবিন্দু দেবেন তাও দিতে পারেন, শুনতে খারাপ লাগবে না। ভোঁতরিং। আমি ভাবলাম বলি, চুপ থাক শালা। নিজেকে শেষ মুহূর্তে সামলালাম, কিছুই বললাম না। আমি ঢাকা শহরের কোনো রিক্সা চালক না। আমি বাংলা একাডেমির ডিজি। আমার একটা পজিশন আছে। মাইকেল অ্যাঞ্জেলো বলেছেন, মেয়েদের সবচেয়ে সুন্দর দেখায় তাদের কেঁদে ফেলার আগ মুহূর্তে। মাইকেল অ্যাঞ্জেলোর কথা সত্যি হতে পারে। মাজেদা খালার বসার ঘরের সোফায় রোগা পাতলা এক তরুণী বসে আছে। সে হালকা সবুজ রঙের শাড়ি পরেছে। শাড়ির সবুজ রং ছায়া ফেলেছে মেয়েটির মুখে। সবুজ আভায় তার চেহারা খানিকটা করুণ হয়েছে। সে মাথা নিচু করে বসে আছে। তার চোখের পাতা যেভাবে কাঁপছে তাতে বোঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সে কাঁদবে। তাকে অপরূপ দেখাচ্ছে। মাইকেল অ্যাঞ্জেলো এই মেয়েকে দেখলে বাটালি নিয়ে পাথর কাটা শুরু করতেন। যে ভঙ্গিতে মেয়েটি বসে আছে তিনি সেই ভঙ্গি হয়তো সামান্য পাল্টাতেন, যাতে মেয়েটির মুখ ভালোভাবে দেখা যায়। এখন মেয়েটির মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি তার কেঁদে ফেলার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি। সে চোখ তুলে আমাকে দেখে তার কান্না সামলে ফেলল। কিছু কিছু মেয়ে দ্রুত কান্না সামলাতে পারে। এই মেয়ে মনে হয় সেই দলের। আমি মেয়েটিকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকলাম। মাজেদা খালা রান্নাঘরে টুলে বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনিও কিছুক্ষণের মধ্যে কাঁদবেন। তবে তাকে রূপবতী দেখাচ্ছে না, বরং কদাকার লাগছে। কেঁদে ফেলার আগে সব মেয়েকে যে রূপবতী মনে হয় এ তথ্য আসলে ঠিক না। খালা, সমস্যা কি? এই বাড়িতে তো সমস্যা ওই একটাই, তোর খালু। অপরিচিত এক মেয়ের সামনে তোর খালু আমাকে কুত্তি ডেকেছে। আমি বললাম, বাংলায় কুত্তি বলেছেন নাকি ইংরেজিতে বলেছেন? বাংলায় কুত্তি কিন্তু ভয়ঙ্কর গালি, ইংরেজিতে বেশ তেমন গালি না। বাংলায় গু শব্দ ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না, কিন্তু ইংরেজিতে শিট কথায় কথায় বলা যায়। খালা মনে হয় অনেকক্ষণ কান্না ধরে রেখেছিলেন, আর পারলেন না। শব্দ করে কাঁদতে লাগলেন। শোবার ঘর থেকে খালু ইংরেজিতে হুঙ্কার দিলেন। কঠিন গলায় বললেন, গেট লস্ট। হুঙ্কার বাংলায় অনুবাদ করলে হয় হারিয়ে যাও। গেট লস্ট হলো গালি, আর হারিয়ে যাও হলো বেদনার্ত দীর্ঘ নিঃশ্বাস। বাংলা ভাষায় কিছু ঝামেলা আছে। বাংলা একাডেমির ডিজি সাহেবের সঙ্গে কথা বলতে হবে। মাজেদা খালা খানিকটা নিজেকে সামলে নিয়ে বললেন, তোর খালুকে কি তুই বলে আসতে পারবি যে আমি তোর খালুর সাথে আর বাস করব না? আমি বললাম, আমাকে কিছু বলে আসতে হবে না। তুমি কথাবার্তা যথেষ্ট উঁচু গলায় বলছো। খালু শোবার ঘর থেকে পরিষ্কার শুনতে পাচ্ছেন। আশেপাশের অ্যাপার্টমেন্টের লোকজনও শুনছে। তারপরেও তুই বলে আয়। ঘটনার সূত্রপাত কিভাবে হলো? তোর খালুকে জিজ্ঞেস কর কিভাবে হলো। সোফায় বসে যে মেয়েটা কাঁদার চেষ্টা করছে সে কে? আমার এক বান্ধবীর মেয়ে, আর্কিটেক্ট, ডিজাইনে গোল্ড মেডেল পাওয়া মেয়ে, হেজিপেজি কেউ না। আমি বললাম, গোল্ড মেডেলিস্ট কাঁদার চেষ্টা করছে কেন? তোর খালু সুপার ট্যালেন্টেড এই মেয়েকে পেতনি বলেছে। বলেছে পেতনিটাকে বিদায় করো, তাকে কোনো একটা বাঁশগাছে পা ঝুলিয়ে বসে থাকতে বলো। আমি বললাম, ঘটনা যথেষ্ট জটিল মনে হচ্ছে। তুমি কড়া করে চা বানাও তো।
চা খেয়ে মাথা ঠান্ডা করি, তারপর অ্যাকশনে যাব। চা বানাচ্ছি, তুই তোর খালুকে বলে আয় আমি তার সঙ্গে এক ছাদের নিচে বাস করব না, মানে করব না। আমি খালু সাহেবের শোবার ঘরের দিকে অনিচ্ছা সত্ত্বেও রওনা হলাম। ছুটির দিনের সকালে মাজেদা খালার বাড়িতে আসাটা বোকামি হয়েছে। খালা খালুর সব ঝগড়া ছুটির দিনের সকালে শুরু হয়, দুপুরের দিকে শেষ হয়। দুপুরে খালু সাহেব 2টা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমান, তবে আজ মনে হয় ঘুমাবেন না, কিংবা বাসায় ঘুমের ট্যাবলেট নেই। খালু সাহেব ইজি চেয়ারে আধা শোয়া হয়ে বসে আছেন, তার ঠোঁটে পাইপ। ছুটির দিনে তিনি পাইপ টানেন। তার কোলের ওপর ওরহান পামুকের বই, মাই নেম ইজ রেড। খালু সাহেবের চেহারা শান্ত, ঝড়ের কোনো চিহ্নই নেই। তিনি আমাকে দেখে মিষ্টি গলায় বললেন, কেমন আছো হিমু? আমি মোটামুটি ঘাবড়ে গেলাম। গত 10 বছরে খালু এমন গলায় কেমন আছো হিমু জিজ্ঞেস করেননি। আমি তার কাছে কীটপতঙ্গের কাছাকাছি, আমার ভালো থাকা না থাকায় তার কিছুই আসে যায় না। খালু সাহেবের মধুর ব্যবহারে হকচকিয়ে গিয়ে বিনীত গলায় বললাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খালু সাহেব বললেন, আমি ভালো আছি। ব্রিলিয়ান্ট একটা উপন্যাস পড়ছি, ওরহান পামুকের। বাংলাদেশের ঔপন্যাসিকরা কী সব অখাদ্য লেখে, তাদের উচিত ওরহান পামুকের পায়ের কাছে বসে থাকা। আমি ওই ভদ্রলোকের কিছু পড়িনি, তারপরেও বললাম, অবশ্যই, শুধু পায়ের কাছে বসে থাকলে হবে না, মাঝে মাঝে পাও চাটতে হবে। খালু সাহেব বললেন, বসার ঘরের সোফায় সবুজ শাড়ি পরা মেয়েটা কি এখনো আছে না চলে গেছে? এখনো আছে। কাঁদছে নাকি? না, তবে কাঁদবে কাঁদবে করছে। খালু সাহেব বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন, এই একটি মেয়েকে আমি পেতনি রেখেছি, তার জন্য লজ্জিত। তুমি তাকে বলে দিও যে আই অ্যাপোলোজাইজ। উপন্যাসে একটা জায়গায় পেতনির বর্ণনা পড়ছিলাম, সে থেকে পেতনি মাথায় ঘুরছিল। উত্তেজনার মুহূর্তে মুখ থেকে পেতনি বের হয়ে গেছে। আচ্ছন্ন অবস্থায় ছিলাম তো। আমি বললাম, খুব স্বাভাবিক, মহান লেখা মানুষকে আচ্ছন্ন করবেই। খালাকেও নিশ্চয় এই কারণে বীজ ডেকেছেন। পামুক সাহেবের বইয়ে মহিলা কুকুরের বর্ণনা পড়েছেন, সব দোষ ওই ওরহান পামুক সাহেবেরই। খালু সাহেব শান্ত গলায় বললেন, তোমার খালাকে আমি মন থেকেই বীজ বলেছি, বাইরের প্রভাবমুক্ত উচ্চারণ। ও আচ্ছা আচ্ছা, তুমি তোমার খালাকে গিয়ে বলো সে যেন চলে যায়, আমি এই বীজের মুখ দেখতে চাই না। আপনাদের দুজনের মধ্যে তাহলে তো আন্ডারস্ট্যান্ডিং হয়েই গেল। খালা বলেছেন তিনি আপনার সঙ্গে এক ছাদের নিচে বাস করবেন না। সে মুখে বলেছে আসলে যাবে না, নানান যন্ত্রণা করে আমাকে পাগল বানিয়ে পাবনার পাগলাগারুতে পাঠাবে। আমি বললাম, ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে একটু কি বলবেন? খালু সাহেব বললেন, আমি একটা বই পড়ছি, যথেষ্ট আনন্দ নিয়ে পড়ছি, এখন ঘটনার সূত্রপাত কিংবা মূত্রপাত কিছুই বলবো না। তুমি তোমার খালাকে এবং পেতনিটাকে নিয়ে আধা ঘন্টার মধ্যে এই বাড়ি ছাড়বে। যদি সম্ভব হয় আমাকে 1 কাপ চা বানিয়ে দাও, তুমি নিজে বানাবে, বীজটাকে কিন্তু বলবে না। সব বড় ম্যাজিকের কৌশল যেমন সহজ হয়, সব বড় ঝগড়ার কারণও হয় তুচ্ছ। শেষ পর্যন্ত খালু সাহেবের মুখ থেকেই কারণ জানা গেল। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, চা কি তুমি বানিয়েছ? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খালু সাহেব বললেন, চুমুক দিয়েই বুঝেছি, ওই গুড ফর নাথিং মহিলা চাও বানাতে পারে না, সে শুধু পারে ঝামেলা বাড়াতে। আমার বন্ধুর ছেলে এসেছে, হার্ভার্ড পিএইচডি। তোমার খালা ব্যস্ত হয়ে পড়েছে তাকে বিয়ে দেবে। মেয়ে একটা জোগাড় করেছে, তুতুরি না ফুতুরি কি যেন নাম। সোফায় যে মেয়ে বসে আছে সে নাকি? হ্যাঁ সে। আজ সকালে কি হয়েছে শোনো। আরাম করে বসে বই পড়ছি, ওই মেয়ে গজ ফিতা নিয়ে এসে দেয়াল মাপামাপি শুরু করেছে। আমি শান্ত গলায় বললাম, এ কী করছো? সে বলল, দেয়াল মাপছি। আমি বললাম, দেয়াল মাপছো তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? হঠাৎ দেয়াল মাপার প্রয়োজন পড়লো কেন? সব দেয়াল ভেঙে নতুন ইন্টেরিয়র হবে, ঘরে আলো হাওয়া খেলবে। আমি বললাম, আমার আলো হাওয়া দরকার নেই, তোমার যদি দরকার হয় তুমি বাঁশ গাছে চড়ে বসে থাকবে, পেতনি কোথাকার। খালু সাহেব বইয়ে মন দিলেন, বইয়ে খুব ইন্টারেস্টিং কিছু নিশ্চয় পেয়েছেন। তিনি নিজের মনেই বললেন, ও গড। খালা এক বস্ত্রে গৃহত্যাগ করলেন। আমরা 3 জন রাস্তায় নেমে এলাম। ঘর থেকে বের হওয়ার আগে খালা শোবার ঘরে ঢুকলেন। খালু সাহেবকে বললেন, এই যে যাচ্ছি, আর কিন্তু এ বাড়িতে ঢুকবো না, আমার বাবার কসম, আমার মার কসম। খালু সাহেব বই থেকে চোখ না তুলে বললেন,
শুনে আনন্দ পেলাম। গো টু হেল। বাড়ির গেট থেকে বের হয়ে আমরা এখন ফুটপাতে। প্রবল উত্তেজনার কারণে খালা স্যান্ডেল না পরে খালি পায়ে বের হয়ে এসেছেন এবং এই মুহূর্তে তিনি ভয়ঙ্কর কোনো নোংরা জিনিসে পা দিয়ে দাঁড়িয়েছেন। খালা কাঁদো কাঁদো গলায় বললেন, ও হিমু, কিসে পাড়া দিলাম রে? আমি বললাম, মনুষ্য বজ্রে পা দিয়ে দাঁড়িয়ে আছো খালা। মনুষ্য বজ্র আবার কি? সহজ বাংলায় গু। খালা কুকু জাতীয় শব্দ করলেন। তুতুরি খিলখিল করে হেসে ফেলল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম এই মেয়ে হাসির মধ্যে মধুর বিষাদ। রবীন্দ্রনাথের ভাষায়, কাহারও হাসি ছুরির মতো কাটে, কাহারও হাসি অশ্রু জলের মতো। হিমু না হয়ে অন্য যে কেউ হলে আমি এই মেয়ের প্রেমে পড়ে যেতাম। হিমু হয়ে পড়েছে বিপদে, প্রেমে পড়া যাচ্ছে না। খালা বললেন, দাঁড়িয়ে মজা দেখছিস নাকি? পা ধোয়ার ব্যবস্থা কর। সাবান আন, পানি আন। সাধারণ সাবানে হবে না, কার্বলিক সাবান আন। সারা শরীর ঘিন ঘিন করছে, গোসল করব। ফুটপাতে তোমাকে গোসল করাবো কিভাবে? গাধার মতো কথা বলিস না, ব্যবস্থা কর। খালা আবার আত্মচিৎকার করলেন। তিনি একটু পিছনে ঘুরতে চেয়েছিলেন। নিষিদ্ধ বস্তু তার অন্য পায়েও লেগে গেছে। তিনি চোখ মুখ কুঁচকে বললেন, কোন হারামজাদা ফুটপাতে হাগে? মানব প্রকৃতির সাধারণ নিয়ম হলো অন্যের দুর্দশা দেখে আনন্দ পাওয়া। খালাকে ঘিরে ছোটোখাটো ভিড় তৈরি হয়েছে। নানান মন্তব্য শোনা যাচ্ছে। একজন হাসি মুখে বলল, সিস্টার, গুয়ে পাড়া দিয়ে খাড়ায় আছেন কেন? সরে দাঁড়ান। খালা প্রশ্নকর্তার দিকে অগ্নি দৃষ্টি ফেলে আমাকে বললেন, দাঁড়ায় মজা দেখছিস কেন? সাবান পানি নিয়ে আসতে বললাম না? আমি বললাম, পকেটে একটা ছেঁড়া 2 টাকার নোটও নেই। তুতুরি বলল, আমার কাছে টাকা আছে, চলুন যাই। আমি রাস্তা পার হলাম। আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছি না। একজন চাওয়ালাকে দেখা গেল চা বিক্রি করছে। গরম চা দিয়ে পা ধোয়া ঠিক হবে কি না তাও বুঝতে পারছি না। আমি তুতুরিকে বললাম, সবচেয়ে ভালো হয় খালাকে ফেলে আমাদের দুজনে দুদিকে চলে যাওয়া। তুতুরি বিস্মিত গলায় বলল, কেন? আমি বললাম, খালা 15-20 মিনিট আমাদের জন্য অপেক্ষা করবেন। আমাদের ফিরতে না দেখে বাধ্য হয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফেরত যাবেন। খালা খালুর মিলন হবে। এই মিলনের নাম হবে মধুর মিলন, না গো মিলন। আপনি তো অদ্ভুত মানুষ। তবে আপনার কথা সত্যি হওয়ার সম্ভাবনা আছে। চলুন দুজন দুদিকে চলে যাই। যাওয়ার আগে তোমার পক্ষে কি সম্ভব হবে আমাকে 1 কাপ গরম চা খাওয়ানো? চাওয়ালাকে দেখে চা খেতে ইচ্ছে করছে। তুতুরি ভুরু কুচকে বলল, আপনি হঠাৎ তুমি তুমি করে বলছেন কেন? আমি বললাম, 7 কদম পাশাপাশি হাঁটলে বন্ধুত্ব হয়। আমরা 100 কদম হেঁটে ফেলেছি। আপনি দয়া করে আমাকে আপনি আপনি করে বলবেন। চা খেতে আপনার কত লাগবে? 5 টাকা লাগবে। চায়ের সঙ্গে একটা টোস্ট বিস্কুট খাবো, একটা কলা খাবো। টোস্ট বিস্কুটের দাম 2 টাকা, কলা 2 টাকা, সব মিলিয়ে 9 টাকা। সকালে নাস্তা না খেয়ে বের হয়েছি। তুতুরি বলল, আমার কাছে ভাঙতি টাকা নেই, একটা 1000 টাকার নোট আছে। আমি বললাম, 9 টাকার জন্য কেউ 1000 টাকার নোট ভাঙাবে সেরকম মনে হয় না, তারপরও চেষ্টা করা যেতে পারে। আপনার কি চা খেতেই হবে? আমি হ্যাঁসূচক মাথা নাড়লাম। তুতুরি অবাক হয়ে আমাকে দেখছে। আমি বললাম, 1 প্যাকেট সিগারেট কিনে দিলে 1000 টাকার ভাঙতি পাওয়া যাবে। তুতুরি বিস্মিত করায় বলল, আমি আপনাকে 1 প্যাকেট সিগারেট কিনে দেব? আমাকে না, আমার বসকে। আমার বস হলেন পীর বাচ্চা বাবা মাজারের খাদেম। আপনি কি মাজারে কাজ করেন? জি, হুজুরের পাদাবাই। মাজার ঝাড়পোষ দিয়ে পরিষ্কার করি। সন্ধ্যাবেলায় মোমবাতি আগরবাতি এসব জ্বালাই। ভালো কথা, আপনি কি আমাদের মাজারের জন্য সুন্দর একটা ডিজাইন করে দিতে পারেন? এমন একটা ডিজাইন হবে যেন মাজারে ঢোকা মাত্রই আধ্যাত্মিক ভাব হবে, মন উদাস হবে, সৃষ্টির অসীম রহস্যের অনুভবে মন বিষণ্ণও হবে। তুতুরি অবাক হয়ে বলল, আমি পীর বাচ্চা বাবা মাজারে ডিজাইন করব? আমি বললাম, আপনারা আর্কিটেক্টরা যদি পেট্রোল পাম্পে ডিজাইন করতে পারেন, মাজারের ডিজাইন করতে আপনাদের অসুবিধাটা কি? পৃথিবী বিখ্যাত আর্কিটেক্টরা মাজার ডিজাইন করেছেন কিন্তু। তুতুরি চোখ শুরু করে বলল, কয়েকজনের নাম বলুন। আমি বললাম, ঈশা আফেন্দি। তুতুরি বলল, আমি আর্কিটেকচারের ছাত্রী, ঈশা আফেন্দির নাম প্রথম শুনলাম। আমি বললাম, তাজমহল সম্রাট শাহজাহানের স্ত্রীর মাজার ছাড়া আর কিছু না। তাজমহলে ডিজাইন করেছেন ঈশা আফেন্দি।
তিনি সম্রাটের চোখ এড়িয়ে গম্বুজে তার নাম লিখে গেছেন। তুতুরি বলল, এই তথ্য তো জানতাম না। আমি বললাম, অটোমান সাম্রাজ্যে একজন আর্কিটেক্ট ছিলেন, তার নাম সিনান। এই নাম তো আপনার জানার কথা। হ্যাঁ জানি, উনার ডিজাইন আমাদের পাঠ্য। সিনান অনেক মাজারের ডিজাইন করেছেন। এখন বলুন, আপনি কি আমাদের মাজারের ডিজাইন করে দেবেন? তুতুরি বলল, আসুন আপনাকে চা খাওয়াচ্ছি, সিগারেটও কিনে দিচ্ছি। সত্যি কি আপনি মাজারে কাজ করেন? আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? আমার কোনো মোবাইল ফোন নেই। আমার হুজুরের নাম্বারটা রেখে দিন। হুজুরের নাম্বারে টেলিফোন করলেই আমাকে পাবেন। নম্বরটা কি দিব? তুতুরি শান্ত গলায় বলল, দিন। আমি চা খাচ্ছি। তুতুরি আমার দিকে তাকিয়ে আছে, তার চোখের রাজ্যের বিস্ময় এবং বিরক্তি। বিরক্তির কারণ বুঝতে পারছি, বিস্ময়ের কারণ বুঝতে পারছি না। আমি বললাম, চলুন আপনাকে পীর বাচ্চা বাবার মাজার শরীফ দেখিয়ে নিয়ে আসি। বিশেষ কোনো ডিজাইনের আগে আশেপাশের স্থাপত্য দেখতে হয়। তুতুরি বলল, দয়া করে আমাকে উপদেশ দেবেন না। আমি বললাম, যারা উপদেশ নিতে পছন্দ করে না তারা উপদেশ দিতে পছন্দ করে। আপনি বরং আমাকে একটা উপদেশ দিন। তুতুরি কঠিন মুখ করে বলল, উপদেশ চাচ্ছেন যখন উপদেশ দিচ্ছি। কোনো মেয়ে আপনাকে চা খাওয়াচ্ছে তা থেকে ভেবে বসবেন না যে আপনার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। মেয়েরা এত সহজে প্রেমে পড়ে না। আমি বললাম, আমি এরকম ভাবছি না। তাছাড়া খালি পায়ে যেসব ছেলে হাঁটে কোনো মেয়ে তাদের প্রেমে পড়ে না। তুতুরি অবাক হয়ে বলল, আপনি খালি পায়ে হাঁটেন নাকি? আশ্চর্য তো। আসলেই তো তাই। আমি আগে কেন লক্ষ্য করলাম না? খালি পায়ে হাঁটেন কেন? জুতা নেই, এ কারণেই খালি পায়ে হাঁটি। তুতুরি চোখ পিটপিট করছে, দ্রুত কিছু ভাবছে। কি ভাবছে অনুমান করতে পারছি। সে আমাকে একজোড়া জুতা কিনে দিতে চাচ্ছে। আমি চায়ের কাপ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলাম। তুতুরির কাছ থেকেও বিদায় নিলাম না। আমার ধারণা তুতুরি এখন রাগে কিরমির করছে। আজকের পর্ব এই পর্যন্তই। আমার বই পড়া যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের এই উৎসাহ আমার চলার পথকে অনেকটাই মসৃণ করে দেবে। আমি চাই আপনারা আমার পরিবারেরই অংশ হিসাবে থাকেন এবং বই পড়ার মতো এই সুস্থ বিনোদন সব মানুষের মধ্যে ছড়িয়ে দেন। নিজের যত্ন নেবেন। পরিবারে যারা গুরুজন আছেন এবং যারা ছোট আছেন তাদেরকে যত্নে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।